যান্ত্রিক শহরের মানুষ যন্ত্রের মতোই ছুটে চলেছে প্রতিনিয়ত। প্রয়োজনে অপ্রয়োজনে ছুটে চলেছে সকলে, ভার্সিটির ক্যাম্পাসেও তাই। কিছু শিক্ষার্থী ছুটে চলেছে ক্লাস অ্যাটেন্ড করার জন্য, আর কেউ বা বাড়ি ফেরার তাড়ায়। পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শিক্ষার্থীরা। ক্লাস টাইম শেষ করে অনেকে গ্রুপ ধরে বসে রয়েছে মাঠের সবুজ ঘাসের ওপর। নিত্যদিনের মতো অনেকে গানও ধরেছে, তবে অন্য সকল দিনের মতন আজ আর সেসব মন করল না রাফিদের। ভাদ্র মাসের গরমে নাজেহাল অবস্থা সকলের। তিন বন্ধু বটগাছ তলায় বসে আছে। বেশ কিছুক্ষণ যাবৎ ইফতি আর সাদি খেয়াল করছে তাদের প্রিয় বন্ধুর মুখে আজ কোনো রানী, কারণ জানতে চেয়েও বেশি সুবিধা করতে পারছে না তারা। হুট করে এক মেয়ে দৌড়ে উপস্থিত হয় সেখানে। পানি দে ইফতি, পানি দে। কপাল কুঁচকে পানি এগিয়ে দেয় ছেলেটা। সাদি বলল, হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? দৌড়াতে হবে কেন? হেঁটে তো আসতে পারিস গাধি। তোরা ক্লাসে গেলি না কেন? জানিস ইরা কি বললো? রাদীপ তখনও নিরুত্তর। ইফতি আর সাদি একস্বরে জানতে চায়, কি বলল? জানিস বাড়ি থেকে নাকি ইরার বিয়ে ঠিক করেছে। ইরা তুখোর ছাত্রী, তার পরিবার বেশ শিক্ষিত। এখনই তার বিয়ে ঠিক করার কথা না। কি, কার সাথে, কবে, কখন? এ প্রশ্ন শুনে আঁকি মাথা চুলকায়। এই রে, সে তো আগে পিছে কিছু না শুনে এসে পড়েছে। মানে আমি তো বিয়ের কথা শুনি দৌড়ে এলাম তোদের জানাতে। কথা শোনা মাত্রই মাথায় গাঁটটা মারল ইফতি। শুধু শুধু কি তোকে গাভী বলি? সাদি বিরক্ত হয় ওদের কাণ্ডে, এগিয়ে যায় রাদিফের সামনে। কিরে, ইরার নাকি বিয়ে ঠিক হয়েছে? জানিস কিছু তুই? ছেলেটা তবুও চুপ। এবার খেপে গেল ইফতি। এই শালা, এই কার সুখে মন ব্রত পালন করছিস? কিরে, তোরা এত চেঁচামেচি করছিস কেন? ইতিমধ্যে ইরা এসে উপস্থিত হয় সেখানে। ইরাকে দেখে ইফতি এগিয়ে যায়। কি শুনছি তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? কার সাথে, কেমনে কি মামা? ইরা তাকায় বটগাছ তলায় বসে থাকা রাদিফের দিকে। ছেলেটা এদের কিছু বলেনি। ছোট এক শ্বাস ফেলে কিছু বলতে যাবে তার আগেই, কেন করলি এমনটা ইরা? তুই তো আমার দিকটা বুঝতে পারতিস, নিজ থেকে না করে দিতে পারতিস। জানিসই তো বাবার সামনে আমার কথা খাটে না। আমি আমার পরিবারের বিরুদ্ধে কিছু করতে পারবো না। লেখাপড়ার কথা বলে এড়িয়ে যেতে চেয়েছি, তবে লাভ কিছুই হয়নি। এদের কথোপকথনে ইফতি, সাদি আর আখি যেন নীরব দর্শক, কিছু বুঝতে পারছে না এরা কি বলছে। ধৈর্যের সীমা পেরিয়ে ইফতি চেঁচিয়ে ওঠে। কি হচ্ছে এখানে, বলবি কিছু? তার থেকে জোরে চিৎকার করে ওঠে রাদীপ। আমার সাথে বিয়ে ঠিক হয়েছে ইরার। তিনজনের মাথায় যেন বাজ পড়ল। এ কেমন কথা? এর জন্য সকাল থেকে রাদীপ মুখে তালাবদ্ধ করে রেখেছে। কারো মুখে রানী। নাদিয়ার সাথে আমার 3 মাসের সম্পর্ক ইরা। মেয়েটাকে কি জবাব দেব আমি? এই সিরিয়াস মুহূর্তে নাদিয়ার কথা ওঠায় তেলে বেগুনে জ্বলে ওঠে সাদি। তুই ওই নাদিয়া পাদিয়ার সাথেই ইরার তুলনা করছিস? তোর প্রাণপ্রিয় সাদিয়া কতটা ধরে কতটা ছাড়া হিসাব আছে? রাদীপ রাগ করে কিছু বলতে যাবে, কিন্তু ইরা থামিয়ে দেয়। দেখ রাফিদ, তোর আর নাদিয়ার সম্পর্কের কথা চিন্তা করেই আমি না করতে চেয়েছিলাম, কিন্তু রফিকুল চাচু আর বাবা নাকি আমাদের ছোটবেলাতেই বিয়ে ঠিক করে রেখেছিল। এরপর তো আর কথা চলে না। রাদীপ কিছু বলে না। রাদীপের মুখাবয়ব দেখে ইরার মন আকাশে মেঘ জমে। রাদীপের বাবা আর ইরার বাবা বন্ধু, সেই কারণেই রাদীপ আর ইরা ছোটবেলার বন্ধু। ছোটবেলায় রাদীপ আর ইরার বিয়ে ঠিক করে রাখা হয়েছিল, তবে তারা দুজন জানতোই না এই বিষয়ে। রাদীপ আর ইরা ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। ইরার ভাবনার মাঝে ভেসে আসে রাদীপের কণ্ঠ। দেখ ইরা, তুই আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই আমরা বন্ধু। অন্য নজরে কখনো দেখিনি তোকে। নাদিয়াকে পছন্দ করতাম, এখন ওর সাথে সম্পর্ক। তুই কি সাজিয়াকে ভালোবাসিস? রাদীপকে কথা শেষ করতে না দিয়ে ইরা প্রশ্ন করে। ইরার এহেন প্রশ্নে রাদীপ চুপ করে যায়। নাদিয়া মেয়েটাকে ফার্স্ট দেখে ভালো লেগেছিল তার, পরে প্রেমের প্রস্তাব দিলে রাজি হয়ে যায় মেয়েটা। রাদীপ তো নিজের মধ্যে নাদিয়ার জন্য ভালোবাসা অনুভব করেনি কখনো। ইরা নিজের প্রশ্নের জবাব না পেয়ে বলতে থাকে, দেখ রাফিদ, নিজেকে সময় দে। তুই কি নাদিয়াকে সত্যিই ভালোবাসিস? যদি তাই হয়, আমি যে কোনো মূল্যে বিয়েটা ভেঙে দিব। বলেই আর দেরি না করে ব্যস্ত পায়ে হাঁটা ধরে। এখানে তার দম বন্ধ হয়ে আসছে। সাদি তাকিয়ে থাকে ইরার যাওয়ার পানি। আর কেউ জানুক আর না জানুক, সে তো জানে ইরা সে স্কুল জীবন থেকেই রাদীপকে পছন্দ করে।
রাদীপ, বিয়েতে তোর আপত্তি থাকলে করিস না, তবে নাদিয়া মেয়েটা ভালো না। এতদিন ভেবেছি তুই টাইম পাস করছিস, এইভাবে কিছু জানাইনি। ইফতির কথায় রাদীপের কপালে চিন্তার ভাঁজ। কি প্রমাণ আছে তোর কাছে? একটু আগে নাদিয়াকে পুরাতন ভবনে যেতে দেখেছি, সেখানে তার কি কাজ থাকতে পারে? থাকতেই পারে কোনো কাজ। তুই এইভাবে মানবি না। এই সাদি, ধর তো, বেটাকে আজ দেখিয়ে নিয়ে আসি। বাসে প্রবেশ করতে দেখতে পায় রাদীপের মা এসেছে। এগিয়ে যায় ইরা, কুশল বিনিময় করে তার সাথে। ইরাকে ডেকে লতিফা বেগম পাশে বসান। পছন্দ হয় নাকি তোর? পাশ থেকে লাল খয়েরি রঙের বেনারসি শাড়ি দেখিয়ে বললেন কথাটা। অনেক বেশি সুন্দর চাচি, নিশ্চিত তুমি পছন্দ করেছো। লতিফা বেগম খুশিতে গদগদ হয়ে উত্তর করে। হ্যাঁ রে, তোর চাচুর আর সময় কোথায়, আমি একাই সব কেনাকাটা করেছি। ইরার মুখে তখনও লোক দেখানো হাসি বিদ্যমান। বড় এক শ্বাস নেয় সে। চাচি, বলছিলাম কি, রাফিদের মতটা নিলে ভালো হতো না? রাদিফের আবার মত কিরে, ওর বাবা যা বলবে তাই। একটা মাত্র ছেলে আমার, যাকে তাকে ছেলের বউ বানাবো নাকি? কি বুঝে ওই ছেলে জীবনে? তুই চিন্তা করিস না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আরো কিছুক্ষণ বসে থেকে উঠে রুমে চলে যায় ইরা। রুমে যেতেই মুখে থাকা হাসি মিলিয়ে যায়। নিজের প্রিয় মানুষকে দেখতে যাচ্ছে সে, তবুও যেন মন থেকে খুশি হতে পারছে না। তার একমাত্র কারণ, তার প্রিয় মানুষ তাকে চাচ্ছে না, সে তো চাচ্ছে অন্য একজনকে। ক্যাম্পাসের পুরাতন ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে আছে রাদীপ। সে মোটেও আসতে চায়নি। ইফতি আর সাদি জোর করে নিয়ে এসেছে। এগিয়ে যায় তিনজনে। দ্বিতীয় তলায় উঠতেই টনক নড়ে রাদীপে। এখানে নাদিয়ার কি কাজ থাকতে পারে? তৃতীয় তলায় উঠতেই অপ্রত্যাশিত এক দৃশ্য দেখা দেয়। রাদীপের পায়ের নিচ থেকে মাটি যেন সরে যাচ্ছে। নাদিয়া একটা ছেলের সাথে অন্তরঙ্গ মুহূর্তে ব্যস্ত। এক মুহূর্ত দেরি না করে রাদীপ নেমে যায় সেখান থেকে। ছি, তার নিজেকে নিজের ঘৃণা হচ্ছে এমন একটা মেয়ের সাথে 3 মাস প্রেমের সম্পর্ক ছিল। আর কিছু না ভেবে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পেছন থেকে ইফতি আর সাদি ডাকছে তাকে, তবুও থামার নাম নেই। বাড়িতে গিয়ে কারোর সাথে কোনো কথা না বলেই চলে গেল নিজের রুমে। কল করলো ইরাকে। রিং হতেই ফোন পিক করলো মেয়েটা, যেন তার কলের অপেক্ষাতেই ছিল। আমি কাউকে ভালোবাসি না ইরা, আমি তোকে বিয়ে করতে রাজি। ইরার খটকা লাগে। রাদীপের কণ্ঠ যেন কেমন শোনাচ্ছে তার কাছে। রাফিদ, তুই ঠিক আছিস? নিঃশব্দে হাসে ছেলেটা। ইরার এই স্বভাবটা ছোটবেলা থেকেই। মেয়েটা কেমন করে যেন সব বুঝে যায়। হ্যাঁ, আমি ঠিক আছি, তবে তোর সাথে সামনাসামনি দেখা করা দরকার। টুকটাক কথা বলে ফোন রেখে দিল রাদীপ। দোতলা থেকে নিচে নেমে এলো। ছেলেকে দেখে শরবত হাতে এগিয়ে আসলেন। আঁচল দিয়ে ঘাম মুছে দেন। শোন, আজকে সন্ধ্যায় ইরাদের বাড়িতে যাব আমরা ডেট ঠিক করতে। বেশি সম্ভব শুক্রবারেই উঠিয়ে নিয়ে আসবো ইরাকে। আজই তো বুধবার, আর হাতে মাত্র একদিন। এত তাড়াতাড়ি কি আছে বুঝলাম না, একটু সময় দেবে তো আমাদের? বিয়ের পর অনেক সময় পাবি। মায়ের উত্তর যেন প্রস্তুত থাকে সদাই। রাদীপ আর কথা বাড়ায় না। তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে বিরক্তি যেন বেড়ে গেল। নাদিয়া মেয়েটা কল করেছে। কল না ধরে ব্লক করে দিল ডাইরেক্ট। নিজের প্রতি বিরক্ত লাগছে। কি মেয়ের সাথে সম্পর্কে ছিল সে? ছি, প্রেমিকার সাথে অন্য এক ছেলের ওইরকম দৃশ্য দেখার পরও তার বিন্দুমাত্র কষ্ট লাগেনি, বরং ঘৃণা হচ্ছে নিজের প্রতি। ইরার রুমে বসে আছে রাদীপ। সন্ধ্যার পরে রাদীপকে নিয়ে তার মা বাবা এসেছে ইরাদের বাসায়। বড়রা সকলে ড্রয়িং রুমে বসে বিয়ের দিন তারিখ নিয়ে আলোচনা করছে। তাকে পাঠানো হয়েছে ইরার সাথে একান্ত কথা বলতে। রাদীপ ভেবে পায় না ইরার সাথে সে একান্ত কথা কি বলবে। তাদের জীবনে কি এমন কোনো কিছু আছে যা দুইজন জানে না? নেই তো। সকল কিছুই তাদের নখদর্পণে। ছোট থেকে বড় হওয়া তাদের একসাথেই। ভাবনার মাঝে ইরা রুমে উপস্থিত হয়। চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলে, নে তোর চা। উফ, এত গরম পড়েছে আজ। আজ বাদে কাল বউ হবি আমার, তুই তুকারি করছিস কেন? রাদীপের কথায় খানিকটা লজ্জা পেল ইরা। তবে ছেলেটাকে বুঝতে দেওয়া যাবে না। মেয়েকে রাগ দেখাতে ভেঙচি কাটল। তাই বলে কি তোকে এখন ও গো কি গো হ্যাঁ গো বলতে হবে? পারবো না আমি। রাদীপ কপাল কুঁচকে ফেলে। এই মেয়ে তো তাকে 2 পয়সার সম্মান দেবে না, আর কখনো না দিয়েছে। অথচ ছেলেটা জানেই না মেয়েটা তার জন্য আদর্শ বউ হওয়ার প্রশিক্ষণ নিচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে রাদীপ মুখ খুলে, দেখ ইরা, তুই আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে অদ্বিতীয়া, তবে এক ছাদের নিচে আমাদের জীবন কেমন হবে আমরা জানি না। তাই আমার কিছু সময় লাগবে নিজেকে গুছিয়ে নিতে। আশা করি
তুই আমার দিকটা বুঝবি। রাদিফের ইঙ্গিত বুঝতে সময় লাগে না ইরার, তবে অনুভূতি বোঝা মুশকিল। অনুভূতি প্রকাশে বরাবরই ব্যর্থ মেয়েটা নিজেকে সামলে বলে, আমি যেন মরেই যাচ্ছি বউয়ের অধিকার পাওয়ার জন্য। রাদীপ কিছু বলতে যাবে তার আগেই তাদের ডাক চলে আসে। চলে যায় ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ইরার বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার বাবা মা কি আমাকে চোখে দেখে না বিয়ে দেওয়ার জন্য? আখির কথায় ভুরু কুঁচকে প্রশ্ন করে ইফতি। তোকে কে বিয়ে করবে গাধি? অবশ্যই করবে। আমি কি কম সুন্দরী নাকি? বলে ভাব নেয় মেয়েটা। এত বিয়ে বিয়ে করছিস কেন বলতো? লেখাপড়া খুব প্যারা দিচ্ছে আজকাল। এর থেকে বিয়ে করা ঢের ভালো দোস্ত। ছাই দিয়ে $2 দিলেই পাতিল পরিষ্কার। আখির কথায় হেসে দেয় সকলে। ইরা বলে ওঠে, কাল সময় মতো চলে আসিস কিন্তু সকলে। আখি মেয়ে পক্ষ থাকবে আর তোরা দুজন রাফিদের সাথে বর পক্ষ থেকে আসবি, তাই না রাফিদ? হুম। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে উত্তর দেয় রাদীপ। নীরব এক দীর্ঘশ্বাস ফেলে ইরা। বিয়ের কথা হচ্ছে থেকেই ছেলেটা কেমন চুপচাপ, কারোর সাথেই কোনো কথা বলে না তেমন। ইরার সাথে তো নাই। মাঝে মাঝে ইরার আফসোস হয়, ভালোবাসার মানুষ পেতে গিয়ে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে না তো। সাদি অবলোকন করছে ইরার মুখবয়ব। কেমন শান্ত হয়ে গেছে মেয়েটা। ইরা তো নিজের ভালোবাসা পেতে যাচ্ছে, তবু এমন মলিনতা কেন তার মুখ জুড়ে? সাদি এগিয়ে যায় ইরার দিকে। ইরা, আয় তো, আজ তোকে ভেলপুরি খাওয়াতে নিয়ে যাব। কেন কেন? ইরা একা কেন? আমিও খাবো। তোকে কাল খাওয়াবো। ইরা, আয় তো। কাউকে কিছু বলতে না দিয়ে ইরাকে এক প্রকার টেনে নিয়ে যায় সাদি সেখান থেকে। ভেলপুরি অর্ডার দিয়ে পাশে থাকা টুলে গিয়ে বসে দুজনে। এখনো ইরা মেয়েটা অন্যমনস্ক। হ্যাঁ বল। কি হয়েছে ঠিক করে বলতো। রাদীপ, তোর এতদিনের ভালোবাসা ওকে পেতে চলেছিস, তবুও তোর মুখ জুড়ে এমন মলিনতা কেন? সাদি, আমার কেন যেন মনে হচ্ছে আমি ভালোবাসা পেতে গিয়ে আমার বন্ধুত্ব হারিয়ে ফেলছি। দেখ না, যে রাফিদ বক বক করে আমার মাথা খেয়ে ফেলতো, আজ সে রাফিদ চুপ হয়ে গিয়েছে। প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলছে না। আমার কষ্ট হচ্ছে সাদি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। দম বন্ধ লাগছে। আমি আর আগের মতো রাফিদকে ফিরে পেতে চাই। একদমই কথা বলে থামে মেয়েটা। চোখের কোণে পানের উপস্থিতি স্পষ্ট। দেখ ইরা, তুই রাদীপকে ভালোবাসিস, কিন্তু ও তো তেমন কিছু ভাবেনি কখনো, তাই হয়তো মেন্টালি ডিস্টার্ব হয়ে আছে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এবার ভেলপুরি খেয়ে বাড়ি যা তো, একটু নিজের যত্ন নিয়ে গিয়ে। কালকে তোর বিয়ে। ইরা জানে সাদি তাকে স্বাভাবিক করার জন্য কথাগুলো বলছে, তবুও স্বভাব স্বরূপ হাসলো খানিকটা। সাদি রিক্সা ঠিক করে দিল। ইরা রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। মন প্রাণ যাচ্ছে যেন সাদির কথা মতন সব ঠিক হয়ে যায়। এতগুলো বছর নিজের অনুভূতি লুকিয়ে রেখেছে শুধুমাত্র তাদের বন্ধুত্বে, যাতে কোনো ফাটল সৃষ্টি না হয়। রাদীপকে নিজের করে পাওয়ার থেকে যে বন্ধুত্বটা টিকিয়ে রাখা বেশি গুরুত্বপূর্ণ ইরার কাছে। ভাদ্র মাসে তপ্ত রোদ আজ যেন ফিকে পড়েছে। সকাল থেকে আকাশ জুড়ে মেঘের বিচরণ। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বেশ কিছুক্ষণ হলো। লাল খয়েরি বেনারসি পরে বউ সেজে বসে আছে ইরা। মুখে হালকা প্রসাদনের ছোঁয়া। মুখ দেখে তার অনুভূতি বোঝার উপায় নেই, নিত্যদিনের মতোই। জুমার নামাজ পড়েই রাদীপের বাড়ি থেকে বরযাত্রী আসবো ইরাদের বাড়ি। ইরা জানে না রাদীপের মনোভাব। ওই দিনের পর আর তেমন কথা হয়নি দুজনের। সে আপাতত একা বসে রয়েছে তার রুমে। ইরার বোন ইলা আর আখি মিলে গেট ধরবে সেই প্রস্তুতি নিচ্ছে। ইরার ভাবনার মাঝে হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করে ইলা। আপু, রাদীপ ভাইয়াকে শুভ্ররাঙা পাঞ্জাবিতে যা লাগছে না, তুই দেখলে টাসকে খেয়ে যাবি। ইলার কথায় আনমনেই হাসে ইরা। ছেলেটাকে আজ বুঝি বেশি সুন্দর লাগছে। দেখতে চাচ্ছে মেয়েটা, তবে এখন কি আর সেই সুযোগ আছে? সকাল থেকে ইরা মেয়েটা না খাওয়া। তার নাকি খাবারের গন্ধে পেট ভরে আসছে। এই তো কিছুক্ষণ আগে কাজে এসে বিয়ে পড়িয়ে গেল। ইরা বসে আছে, কিন্তু তার ভাবনা সে রাদীপ নামক পুরুষটাতেই শুরু আর তার মাঝেই শেষ। তার ভাবনার মাঝে রাদীপকে তার রুমে নিয়ে আসা হলো। ইরা কল্পনা করতে লাগলো, ইস, ছেলেটাকে এত মারাত্মক লাগছে কেন? নাকি শুধু তার চোখেই ছেলেটা অতিমাত্রায় সুদর্শন? বুঝতে পারে না ইরা। ইরা আর রাদীপকে পাশাপাশি বসানো হয়েছে। ইরা ফিসফিস করে জিজ্ঞেস করে, এই রাফিদ, দেখ তো আমাকে কেমন লাগছে। রাদীপ তাকায় ইরার দিকে। মেয়েটা কেমন হাসি হাসি মুখ করে রেখেছে। সৌন্দর্যের দিক থেকে মেয়েটা নিতান্তই সাদামাটা, তবু আজ ভিন্ন রকম সুন্দর লাগছে রাদীপের কাছে ইরাকে। এটা কি তিন কবলের টান? হয়তো তাই। ঘর জুড়ে রজনীগন্ধা আর গোলাপ ফুলের গন্ধে মৌ মৌ করছে।
বিছানার মাঝখানে ইরাকে বসিয়ে রেখে গেছে আখি। এখন তার কেমন অনুভূতি হওয়ার কথা বা কেমন অনুভূতি হচ্ছে কিছুই যেন ঠাওর করে উঠতে পারছে না মেয়েটা। আচ্ছা, রাদীপের অনুভূতি কেমন হবে তাকে এই রূপে দেখে? সে কি প্রেমিক পুরুষের মতন বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার অভিনয় করে হাসানোর চেষ্টা করবে আমাকে? নিজের ভাবনার মাঝেই হেসে ওঠে। আদৌ কি তা সম্ভব? ছেলেটা তো তার সাথে কথাই বলে না। সং সেজে বসে আছিস কেন? তোর কি বাসর করার শখ হয়েছে? চমকে দরজায় তাকায় ইরা। রাদীপ দাঁড়িয়ে নিজের ভাবনায় এতটাই মশগুল মেয়েটা যে রুমে কারো উপস্থিতিও টের পায়নি, সেজন্য ঠিকঠাক শুনতেও পায়নি ছেলেটা কি বলছে তাকে। কি বললি? শুনতে পাইনি। এই তুই আমার সাথে তুই তোকারি করছিস কেন? তুই না আমার বিয়ে করা বউ? ও তাই বুঝি? বিয়ে করা বউকে কেউ এত রাত অব্দি অপেক্ষা করায়? কিছুটা দমে গেল রাদীপ। হ্যাঁ তাই তো, রাত 1টা বাজতে চললো তো ঘুমিয়ে যেতে আমি কি মানা করেছি? এত কথা না বাড়িয়ে ওয়াশরুমে যা, নর্মাল কাপড় পরে আয়। ইরা বিনা বাক্যে নেমে যায় ফ্রেশ হতে। রাদীপের ফোনটা সেই কখন থেকে বেজে চলেছে। সেই দিন নাদিয়াকে ব্লক করার পর বিভিন্ন নাম্বার থেকে কন্ট্যাক্ট করার ট্রাই করে যাচ্ছে। রাদীপ ফোন বন্ধ করে রেখে দেয়। সবকিছু নিয়ে যেন সে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। পাশে থাকা ইরার ফোনটা বেজে ওঠে। তাদের ফ্রেন্ড গ্রুপ থেকে কল এসেছে। ফোনটা হাতে নিয়ে কলে জয়েন হয় সে। স্ক্রিনে ভেসে আসছে ইফতি আর আখির মুখ। কোন একটা বিষয় নিয়ে হু হু করে হাসছে তারা। রাদীপকে দেখে চুপ মেরে যায় আখি, তবে ইফতি দমে না। কিরে মাম্মা, খবর কি? বউ রেখে বউয়ের ফোনে কি করছিস? রাদীপ এবার আর রেগে যায় না। বউ ফ্রেশ হতে গিয়েছে, আপাতত বউয়ের ফোনই কাছে। রাদীপের স্বাভাবিক রূপ দেখে আখি হতভম্ব। 2 দিন আগেও মুখ প্যাঁচার মতো করে রেখেছিলি বিয়ে করবি না বলে, আজই বউ বউ করছিস, লজ্জা লাগে না? আরে এটা তো আমাদের ইরার ক্রেডিট, তাই না রে রাদীপ? আজ একটা বউ নেই বলে বউ বউ করতে পারছি না। ধুর শালারা, ফোন রাখ। বলেই কল কেটে দিল রাদীপ। এদের মুখের ভাষা অন্যদিকে চলে যাওয়ার আগেই কেটে পড়া ভালো। বেশ অনেকক্ষণ বাদেই ইরা বেরিয়ে এলো। রাদীপের হাতে তখনও ইরার ফোন। কে কল দিয়েছিল রাফিদ? রাদীপ এ প্রশ্নের উত্তর দেয় না, বরং পাল্টা প্রশ্ন করে। ইমন কে এরা? ইরা ভুরু কুচকায়। হঠাৎ এই প্রশ্ন? আরে ইমন তো আমার খালাতো ভাই হয়। তোর সাথে দেখা হয়েছে তো তোর মনে নেই? ওর সাথে তোর এত কি কথা? ইরার কুচকানো ভ্রু আরো সংকুচিত হয়। রাদীপ তো কখনো এমন ভাবে জিজ্ঞাসাবাদ করে না তাকে। এমনি আমরা সমবয়সী সেই হিসাবে। সমবয়সী বলেই কথা বলতে হবে? পার্লের লজিক দেখাও তুমি আমাকে। ইরা অবাকের উপর অবাক হচ্ছে। এ কোন রাদীপ? পরক্ষণে কিছু একটা ভাবে মুচকি হাসি ধরা দেয় ইরার মুখে। রাফিদ, আর ইউ জেলাস? বালের জেলাস আমি? সর সামনে থেকে। ইরা হাসতে থাকে। সে বুঝেছে রাদীপ জেলাস হচ্ছে তার বিষয়ে। ইরাকে হাসতে দেখে রাদীপ ভুরু কুচকায়। বিছানার মাঝখানে কোলবালিশ রাখা। এই দেখ, এই পাশে তুই, এই পাশে আমি। একদম কাছে ঘেসবি না বলে দিলাম। আমার সময় প্রয়োজন। ছাতার মাথা আলাপ জুড়ে দিয়েছিস সেই থেকে। সময় প্রয়োজন, সময় প্রয়োজন, সব সময় এক কথা। আমি কি তোর ঘাড়ে চড়ে বসে রয়েছি স্ত্রীর অধিকারের জন্য? ফাউল একটা। হতভম্ব রাদীপ। সে রেগে যাওয়ার মতন কি বললো এখানে? তাকে কিছু বলার সুযোগ না দিয়ে নামাজে দাঁড়িয়ে যায় ইরা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে সে এখন ভালোবাসার মানুষকে জীবনে এনে দেওয়ার জন্য। মাঝরাত, নিস্তব্ধে ঘেরা রাস্তাপাট। সোডিয়াম হলদেটে আলো ছাড়া আর কোনো আলোর দেখা নেই। সেই নিস্তব্ধ রাস্তার মাঝে বসে সাদি সিগারেট ফুঁকছে। সিগারেটের ধোঁয়ার মধ্য দিয়ে বুকের ব্যথা উড়িয়ে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সিগারেট নাকি মানুষের মনের দুঃখ কমাতে পারে? কই, তাহলে তার কমছে না কেন? সকলের সামনে কঠিন হয়ে চলা ছেলেটাও যে আজ ভাগ্যের নির্মমতার শিকার। কথাই বলে না, একজন তার মনের মানুষ পেয়ে গেলে তৃতীয় পক্ষ কষ্ট পাবি। সেই নিদারুণ কষ্ট অনুভব করছে ছেলেটা। সেই কলেজ জীবন থেকে ইরাকে পছন্দ করে ছেলেটা, কিন্তু কখনো সাহস করে বলা হয়ে ওঠেনি। যেদিন সে জানতে পেরেছিল ইরা রাদীপকে ছোটবেলা থেকেই পছন্দ করে, সেদিন সাদি ভেঙে পড়েছিল। আমাদের সমাজে একটা কথা বেশ প্রচলিত, ছেলেদের নাকি কাঁদতে হয় না। সে বাধা নিয়ম ভেঙে আকাশ পাতাল কাঁপিয়ে কান্না করছিল ছেলেটা। সেটা কেউই শুনতে পায় না, কেউই না। তারপর থেকে নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছিল ছেলেটা, গুছিয়েও নিয়েছিল। তবে আজ তার খুব কষ্ট হচ্ছে, খুব। ভালোবাসায় এত দহন কেন ইরাবতী? আমি যে এই দহনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছি। নিস্তব্ধ জনমানবহীন রাস্তায় ছাদের আত্মচিৎকার শোনার মতন কেউই নেই। মন মস্তিষ্ক যেন যুদ্ধে নেমেছে।
বারবার তাকে মনে করিয়ে দিচ্ছে তার ইরাবতী এখন অন্য কারো, তোর আর অধিকার নেই তাকে চাওয়ার। চিৎকার করতে থাকে ছেলেটা, তোমাকে আর চাইবো না ইরাবতী, আর চাইবো না। কিছুক্ষণ পর নিজেকে ধাতস্থ করে ছেলেটা, মনে যাই থাকুক তাকে তো নিজেকে গুছিয়ে রাখতে হবে। তার মনের ক্ষরণ সে কাউকে জানাতে চায় না। বিড়বিড় করে ওঠে আনমনি, আমার না হও অন্যের হও, তবুও তুমি সুখে রও। ভোরের আলো ফুটতেই রাদীপের ঘুম ভেঙে যায়। পাশ ফিরে ইরাকে দেখতে পেল। পিলে চমকে ওঠে ছেলেটার, ইরা এখানে কেন? তার মস্তিষ্ক সচল হয়ে ওঠে। কালকে তো তার আর ইরার বিয়ে হলো। আনমনি হাসে ছেলেটা, তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড এখন তার বউ। ইরার মুখের দিকে তাকিয়ে আছে রাদীপ, মেয়েটাকে কেমন স্নিগ্ধ লাগছে। এক ধানে তাকিয়ে থাকে ছেলেটা। ইরা নড়ে চড়ে ওঠে, হুট করে চোখ মেলে তাকায়। রাদীপ তড়িঘড়ি করে অন্যদিকে তাকায়। কি করছিলি রাফিদ? মেয়েটা ঘুম জড়ানো কণ্ঠ শুনে শীতল স্রোত বয়ে যায় পুরো শরীর জুড়ে। আজ হুট করে মেয়েটাকে এত মায়াবী লাগছে কেন? নিজেকে প্রশ্ন করে কোনো উত্তর পায় না ছেলেটা। গলা পরিষ্কার করে নেয়। বউকে দেখছিলাম। ইরা হতভম্ব, এটা কি আদৌ রাদীপ? তার কেমন সন্দেহ হচ্ছে। হুট করে উঠে বসে। রাদীপের কপালে হাত রাখে ইরা। কই না তো, জ্বর তো আসেনি। ছাড় তো, আমার জ্বর আসতে যাবে কেন? আহারে, তোর নাদিয়ার কি হবে রে এবার? মেয়েকে দুঃখ প্রকাশ করে মেয়েটা। তেতে ওঠে রাদীপ। যাবি তুই এখান থেকে? আজ ইরা আর রাদীপ একসাথে ভার্সিটিতে এসেছে। ইরার মেজাজ বেশ ফুরফুরে আজ। দুজন একসাথে এগিয়ে গেল বাকিদের উদ্দেশ্যে। বটগাছের কাছাকাছি আসতেই ইপ্তি বেশ জোরেই বলে ফেলে, এই কি রে, তোরা আজই ক্যাম্পাসে এসেছিস? আমি ভাবলাম রাদীপ হয়তো 3 দিনেও দরজাই খুলবে না। ইরা লজ্জায় মরিমরি অবস্থা। তবে রাদীপ এগিয়ে যায় ইফতির দিকে। তবে রে, আজ হচ্ছে তোর। রাদীপ ধরার আগেই ইফতি পগার পায়। রাদীপ ওকে কম যায়? সেও পিছু ধাওয়া করেছে। আকি আজকে ভার্সিটি আসেনি। ইরা এগিয়ে যায় সাদির পাশে। সাদি, তুই ঠিক বলেছিলি, রাফিদ নর্মাল হচ্ছে আমার সাথে। সাদি তাকায় ইরার দিকে। খুশিতে কেমন চকচক করছে মেয়েটার মুখ। এই হাসি মুখের দিকে তাকিয়ে এসে সারাটা জীবন পাড়ি দিতে পারবে। তুই সুখী হয় না, তোর সুখেই আমার সুখ বলেই ইরার মাথায় হাত রাখে ছেলেটা। পরক্ষণেই হাত সরিয়ে নেয়। তার এমনটা করার অধিকার নেই। পুকুর পাশে দাঁড়িয়ে আছে রাদীপ। তার পাশেই নাদিয়া মেয়েটা। রাদীপ মোটেও আসতে চায়নি। নাদিয়া এক প্রকার বাধ্য করে নিয়ে এসেছে তাকে। তুমি আমাকে ব্লক করে দিয়েছো কেন? আমার সাথে কোনো কন্ট্যাক্ট করছো না কেন? আমি বিয়ে করে নিয়েছি। আমার জীবনে আমার স্ত্রী ছাড়া অন্য কোনো নারী থাকুক তা আমি চাই না। তোমার আর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি প্রয়োজন মনে করছি না বলেই পাশ কাটিয়ে চলে যেতে নেয় রাদীপ। কিন্তু নাদিয়া নামের অসভ্য মেয়েটা জড়িয়ে ধরে তাকে পেছন থেকে। দেখলে মনে হবে দুজন দুজনকেই জড়িয়ে ধরেছে। আর হলো তাই। ঠিক সেই মুহূর্তে এরা সেখানে উপস্থিত হয়। আগে পিছু কিছু না দেখে সেই মুহূর্ত দেখেই থমকে যায় ইরার পৃথিবী। আর এক মুহূর্ত দেরি না করে চলে যায় সেখান থেকে। আর একটু সময় থাকলে হয়তো রাদীপের দেওয়া চরটাও দেখতে পারত। একটু দেরি করলে হয়তো নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতো না। ইরা কোথায়? পুকুর পাড় থেকে এসে ইরাকে না দেখে প্রশ্ন করে রাদীপ। তার প্রশ্নে ভুরু কুঁচকায় সাদি। ইরা তো পুকুর পাড়ের দিকে গেল, দেখা হয়নি তোর সাথে? রাদীপের মস্তিষ্ক সেকেন্ডেই ধরে ফেলে সম্পূর্ণ বিষয়। ইরা তাহলে কি সেখানে ছিল? ইরা কি তাকে ভুল বুঝলো? শিট শিট। ব্যস্ত পায়ে নিজের রুমে প্রবেশ করে রাদীপ। ইরা নিচের ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে বসে আছে। কেঁপে কেঁপে উঠছে খানিক বাদে বাদে। স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা কান্না করছে। রাদীপ এগিয়েছে। ইরা, এই রে, আমাকে ভুল বুঝছিস তুই? রাদীপের কথায় মুখ তুলে তাকায় ইরা। ইরা সে বিধ্বস্ত মুখ দেখে রাদীপের বুক ধক করে উঠে যেন। ইরা, আমাকে ক্লিয়ার করার সুযোগ। তোকে আমি বিয়ের আগে জিজ্ঞাসা করেছিলাম তুই অন্য কাউকে ভালোবাসিস নাকি। জিগাইনি, তুই কেন স্বীকার করলি না? আজ আমার ওই দৃশ্য কেন দেখতে হলো? বল, কেন দেখতে হলো? শেষের কথাগুলো চিৎকার করে বলতে থাকে ইরা। সে যেন এখন নিজের মধ্যে নেই। রাদীপকে কিছু বলতে না দিয়ে আবার বলা শুরু করে। তুই যদি একবার স্বীকার করতি তুই অন্য কাউকে ভালোবাসিস, আমি কখনো তোর জীবনে আসতাম না। তুই কেন বললি না আমাকে? ইরা, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? তোকে মেয়েটা জড়িয়ে ধরলো আর তুই বলছিস সম্পর্ক নেই? এবার গতি হারালো রাদীপ। এত রিয়াক্ট করার কিছু দেখছি না ইরা, তুই বেশি বেশি করছিস। ওর সাথে সম্পর্ক ছিল, আজ শেষ করে দিয়ে এসেছি। হুট করেই ইরা হাসতে থাকে
যেন পৃথিবীর সবচেয়ে মজার জোকস শুনেছে সে। হাসতে হাসতেই বলতে থাকে, হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমি বেশি রিয়েক্ট করছি। জানিস রাফিদ, বিয়ের আগে আমার কোনো অধিকার ছিল না। তোকে অন্য কারোর সাথে দেখেও কিছু বলতে পারিনি, আর না পেরেছি নিজের মনের কথা তোকে জানাতে। কিন্তু এখন তো আমার পূর্ণ অধিকার আছে রাফিদ। তোকে নিজের করে পাওয়ার পর নিজ থেকে একটা অধিকার বোধ জন্মেছে তোর প্রতি। রাদীপ কিছু বলতেই মুখ খুলবে তার আগেই রাফিদ, আজকে বলে দে আমায়, তোকে আমি সেই স্কুল জীবন থেকে ভালোবাসি রাফিদ। হ্যাঁ ভালোবাসি, কখনো মুখ ফুটে বলতে পারিনি। পাছে যদি প্রিয় বন্ধু হারিয়ে ফেলি, সেই শোক যে আমি নিতে পারতাম না রে, এই জন্যই কিছু বলিনি। আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারি না। তুই কেন সব সময়ের মতো বুঝে নিলি না আমাকে? তবে দেখ, তুই আমার চোখের ভাষা বুঝতে না পারলেও আশেপাশের অনেকেই বুঝে গিয়েছিল আমার ইচ্ছের বিরুদ্ধেই। কই, তাদের তো বলতে হয়নি। তুই কেন বুঝলি না আমার চোখের ভাষা? এই সব কথা তোকে আমি বলতাম না। ভেবেছিলাম তুই সম্পর্কটা মেনে নিলে তারপর বলবো, কিন্তু না, আজ মনে হলো তোকে আজই জানিয়ে দেওয়া উচিত। এরপর যদি আর সুযোগ না পাই, আমি আফসোস নিয়ে মরতে চাই না। রাদীপ কিং কর্তব্য বিমূঢ়, তার চোখে মুখে বিস্ময়। ইরা তাকে ভালোবাসে? একটু আগে কি বললো ইরা? সে কি ঠিক শুনেছে? এটা কিভাবে হয়? এত বছরও কি সে ইরাকে বুঝতে ব্যর্থ? হাজার খানেক প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছে। তার মাঝেই ভেসে আসে ইরার কণ্ঠ। একদিন তোকে প্রান্ত রেখার পথিক বানিয়ে চলে যাব বহু দূরে। সেই দিন তুই খুব করে চাইলেও আমাকে আর পাবি না। বলে চলে যেতে নেয় সেখান থেকে। তার আগেই রাদীপ ইরার হাত ধরে ফেলে। রাফিদ ছাড়, আমি একা থাকতে চাই। হাত ছাড়ে না, বরং আরো নিজের কাছে আনে ইরাকে। এতদিন কেন মনের কথা জানাসনি? ইরা কথা বলে না, চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে মেয়েটার। রাদীপ আরেকটু কাছে নিয়ে আসে ইরাকে। মেয়েটা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। খুব তো ভালোবাসি করছিস, আমার ভালোবাসার গভীরতা সহ্য করতে পারবি তো? ইরা মুখ তুলে তাকায় রাদীপের দিকে। ছেলেটার গরম নিঃশ্বাস আশ্রয় পড়ছে তার মুখে। রাদীপের কথা তার মাথায় বাজছে। কি বললো ছেলেটা? ভালোবাসার গভীরতা মানে? তার ভাবনার মাঝে রাদীপ ইরার কানে ফিসফিস করে, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো নিজেকে? বাবার অফিসে টুকটাক কাজ গুছিয়ে নিচ্ছে রাদীপ। যতই হোক, বইয়ের হাতের খরচের টাকা বাবার কাছ থেকে নেওয়াটা তার আত্মসম্মানে পাচ্ছে। তাই সে ঠিক করেছে এখন থেকে বাবার ব্যবসায় হাত লাগাবে। সেই অনুযায়ী তার বাবার বিয়ের কাছ থেকে কাজ বুঝে নিচ্ছে। ঘড়িতে নজর বুলালো একবার। রাত 8:56। ঝটপট সব কাজ গুছিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে নিয়ে দেখা হয় তার মায়ের সাথে। ইরা দুপুরে খায়নি, শত জোর করেও খাওয়াতে পারিনি। তপ্ত এক শ্বাস ফেলে রাদীপ। তুমি একটা প্লেটে খাবার বেড়ে রাখো, আমি আসছি। রুমে ঢুকে চোখে পড়লো ইরাকে। বইয়ে মুখ ডুবিয়ে বসে রয়েছে। রাদীপ এগিয়ে গিয়ে নিজের ফোনে একটা ভিডিও অন করে ইরার সামনে ধরে। নাদিয়া মেয়েটার সাথে রাদীপ যখন পুকুর পাড়ে কথা বলছিল, সেই সময় সিসিটিভি ফুটেজ। এটা জোগাড় করতে ছেলেটা সারা বিকাল ক্যাম্পাসেই ছিল। ভিডিওতে রাদীপের চড়মারা সিনটা স্পষ্ট। ইরা রাদীপের দিকে তাকায়। মুখে বললে বিশ্বাস করবি না বলেই ভিডিও জোগাড় করে আনলাম। এবার বল, আমাকে ভুল বোঝার অপরাধে তোকে কি শাস্তি দেওয়া যায়? ইরা নিশ্চুপ। রাদীপকে ভুল বোঝা উচিত হয়নি। সে তো জানে রাদীপ কেমন ছেলে, তবুও। আমি সরি। বালের সরি তোর কাছেই রাখ, যা চোখ মুখে পানি দিয়ে আয়। ইরা সোফার ওপর আয়েশ করে বসে আছে। রাদীপ খাবার নিয়ে এসেছে নিচ থেকে। মেয়েটা কিছু বলার আগেই রাদীপ ইরার মুখের সামনে ভাতের লোকমা। ইরা চোখ তুলে তাকায় রাদীপের দিকে। তাকিয়ে রয়েছিস কেন? আগে কি কখনো খাওয়াইনি তোকে? হ্যাঁ দিয়েছিস, তবে চুপচাপ খা মেরিমা। খাওয়ানোর শেষ পর্যায়ে ইরা খেয়াল করে রাদীপ কেমন মিটিমিটি হাসছে। হাসছিস কেন ওভাবে? ইরা আমার না ভেবে কেমন হাসি পায়। ছোটবেলায় তোর নাক দিয়ে পানি পড়তো সেই ইরা এখন আমার ঘরের বউ। তেলে বেগুনে জ্বলে ওঠে ইরা। তুই যে ছোটবেলায় প্যান্ট ছাড়া ঘুরে বেড়াতিস, প্যান্ট পরে পটি করে দিতিস, বলবো আমি সেসব? ইরার বাচ্চা। ও হ্যালো, আমি ইরার বাচ্চা নেই কোনো। দুষ্টু হাসি ফুটে ওঠে রাদীপের মুখে। সে ফিসফিস করে বলে, তুই চাইলে আসতেই পারে, আমার প্রবলেম নেই। বিয়ে করবি না করে মাথা খেয়েছিস, এত সহজেই ভুলে গেলি? এখন খুব শখ না? অসভ্য। রাদীপ প্রত্যুত্তর করার আগেই ইরার মুঠোফোন বেজে ওঠে। আখি কল করেছে।
এই সময় তো আখির কল করার কথা না। সৎপাস না ভেবে কল ধরলো ইরা। রাদিফ কোথায়? ইরা, রাদিফ কোথায়? রাফি দেখা নেই। কি হয়েছে আখি? কাঁদছিস কেন? ইরা, রাদিফকে একটু বল না ইফতির কাছে যেতে। ও তো পাগলামি করছে। চট করে মাথা তুলে তাকায় রাদিফের দিকে। আজ তো 8 তারিখ, রাত 12টার পরেই 9 তারিখ। আখি, এই আখি তুই সামলা নিজেকে। আমি যাচ্ছি, সাদিকে নিয়ে এক্ষুনি যাচ্ছি। শুনছেন নিস্তব্ধ রাস্তা। দূর কোথাও থেকে ভেসে আসছে কুকুরের হাঁক ডাক। সেই নিস্তব্ধতায় ঘেরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে ইফতি। তার হাতে এক গুচ্ছ লাল গোলাপ, আরেক হাতে একটা বিড়াল সম্পূর্ণ সাদা রঙের। আরো কিছুটা এগিয়ে গিয়ে ছেলেটার পা থেমে যায়। সে এসে গেছে তার গন্তব্যে, সামনে কবরস্থান। ইফতির পা যেন এগোতে চাচ্ছে না, তবুও জোর করে এগিয়ে যায় সে। একটা কবরের সামনে যেতেই হাতে থাকা বিড়ালটা ধপ করে নেমে যায় হাত থেকে। বিড়ালের গতিবিধি দেখে হাসে ছেলেটা। গত 3টা বছর ধরে একই কাজ করে আসছে। ইফতি হাসি মুখে কবরটার পাশের মাটির উপরেই বসে পড়ে। ফুলের গুচ্ছটা এগিয়ে দেয় কবরের পাশে। দেখ না তনয়া, আজ আমি তাড়াতাড়ি এসেছি, অনেক গল্প করব তার সাথে। ওপাশ থেকে কোনো উত্তর আসে না। আসবে বা কিভাবে? কবরে থাকা মানুষ কি কথা বলতে পারে? এই তনয়া দেখ, আমি তোর জন্য লাল গোলাপ নিচ্ছি। তুই তো লাল গোলাপ খুব করে চাইতিস আমার কাছে। দেখ না, উঠবি না? সাদা বিড়ালটা শুয়ে আছে কবরের সাথে লেপটে। বোবা প্রাণীটাও বুঝতে পারে তার মালিক। এই দেখ, সাথে ইনিকেও এনেছি, ওকেও দেখবি না? হাত ঘড়িতে সময় দেখে নিল 12টা বাজতে 2 মিনিট বাকি। ইফতি চিত হয়ে শুয়ে। 3, 2, 1, হ্যাপি বার্থডে তনয়া। তুই সবসময় বলতিস না সবার আগে ইফতি ভাই আমাকে বার্থডে উইশ করবে। তোর কথা মতো আমি আজও সবার আগে তোকে উইশ করার জন্য এসেছি। দেখ, কবরের মাটিতে হাজারো চুমুতে ভরিয়ে দেয় ছেলেটা। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ তরল। ছেলেটা হুট করে চিৎকার করে ওঠে। তনয়া, তনয়া রে, বড় বাবা আমায় বলেছিল তোর বয়স 18 হলেই আমার হাতে তুলে দিবি তোকে। এই দেখ, আজ তোর বয়স 18 হয়ে গেল। তুই ফিরে আয় তনয়া, তোকে তো আমি ঘরের বউ করবো। আয় না, কেন চলে গেলি আমাকে ফাঁকি দিয়ে? আমার যে কষ্ট হয় তনয়া, তুই তো আমার কষ্ট সহ্য করতে পারতিস না, তবে আজ কেন আসছিস না? দেখ না তনয়া, আমি কাঁদছি, কষ্ট হচ্ছে, আমার বুক ছিঁড়ে যাচ্ছে তনয়া। আয় না, তুই নেই, আমাকে কেউ ভাত বেড়ে খেতে দেয় না তনয়া। আমাকে একা করে কেন চলে গেলি? আমার মাথাটা হাতায় দে না। আসছিস না কেন? শুনতে পাচ্ছিস না তুই আমার কথা? ইফতির হ্যালুসিনেশন হচ্ছে। চোখের সামনে ভেসে উঠছে তনয়া। এই তো আমার তনয়া, তোকে আর রেখে যাব না, চল আমার সাথে। ইফতি মেয়েটার হাত ধরতেই হাওয়ায় মিলিয়ে যায় মেয়েটার অবয়ব। আরো বেশি পাগলামি করতে লাগে ইফতি। পাগলের মতন কবরের মাটি খুঁড়তে লাগে। ওই মুহূর্তে ওইখানে উপস্থিত হয় সাদি আর রাদীপ। ইফতি, কি করছিস কি? এরকম করলে তনয়া আরো কষ্ট পাবে। মাথা তুলে পেছনে তাকায় ইফতি, গিয়ে জড়িয়ে ধরে রাদীপ আর সাদিকে। দেখ না, একটু আগেই তনয়া এখানে ছিল, আমি হাত ধরতেই গায়েব হয়ে গেল। আসতে বল না ওকে, আজ যে ওর বয়স 18 হয়ে গিয়েছে, এখন ওকে আসতে বল, বড় বাবা আমার হাতে তুলে দিবে। বল না রাদীপ, এই সাদি তুই বল। দুইজনই বেশ বুঝতে পারে ইফতির আবারও হ্যালুসিনেশন হচ্ছে। এটা নতুন না, প্রায়ই হয়। ইফতি, অনেক রাত হয়েছে, চল। তোরা বুঝতে পারছিস না, আমার তনয়া আজ যাবে আমার সাথে, ও তো কথা দিয়েছিল। শত বুঝিও লাভের লাভ কিছুই হলো না। ইফতি পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাদীপ আর জোর করেনি। ইফতির সময়ের প্রয়োজন। বছরের 2টা দিন ইফতি নিজের মধ্যে থাকে না। এক তনয়ের জন্মদিন আর এক তনয়ের মৃত্যুবার্ষিকীতে। অনেক সময় বাদে রাদীপ এগিয়ে যায়, কাঁধে হাত রাখে। ইফতি, এবার যেতে হবে। ইফতি শোনে রাদীপের কথা, দুহাত দিয়ে জড়িয়ে ধরে কবরটাকে, মাটিতে চুমু এঁকে দেয়। আমি আবার আসবো তনয়া। চল রাদীপ। রাদীপ তাকায় ইফতির দিকে। ছেলেটা নিজেকে স্বাভাবিক করতে চাচ্ছে দেখে আর কথা বাড়ায় না। শুনছেন নিশুতি রাতে 3 বন্ধু রওনা হয় তাদের বাড়ির উদ্দেশ্যে। হুট করে রাদীপ বাইক থামায়। সাদি বলে, কিরে থামলি কেন? রাদীপের দেখা দেখি বাকি দুজনও নেমে যায়। কোথায় থেকে যেন আঁকি দৌড়ে এসে ইফতির গায়ে হামলে পড়ে। হঠাৎ এমনটা হয় কিছুটা পিছিয়ে যায় ইফতি, পরক্ষণে সামলে নেয় নিজেকে। কি হয়েছে, গাড়ি কাটছিস কেন? তুই আর কষ্ট পাস না ইফতি, আমাকে বল তোর তনয়া কেমন ছিল? আমি তেমনি হয়ে যাব, সত্যি বলছে। কথা বলতে বলতে নাক টানছে মেয়েটা। রাদীপ আর সাদি মুখ চাওয়াচুই করে। এই সময় এসব বলছে কেন মেয়েটা? ইফতি যদি রেগে যায়,
কিন্তু তাদের ভুল প্রমাণ করে ইপ্তি হাসি মেয়েটার কথা শুনে। আখি একটু বেশি ভাবে তাকে নিয়ে। তোকে কারো মতো হতে হবে না আখি, তুই যেমন তেমনই থাক। আমার শূন্য জীবনে তোর মতো একটা গাঠি থাকলে মন্দ হয় না বিষয়টা। নতুন ভোরের সূচনা, নতুন দিনের সূচনা। অনেকের হয়তো নতুন করে বাঁচা, নতুন করে জীবন যুদ্ধে যাওয়ার সূচনা হয় একটা দিনের সূচনার সাথে। কাল রাতে রাদিফের বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হওয়ায় ইরার সাথে তেমন কোনো কথা হয়ে ওঠেনি। আখের বিষয়েও কোনো কথা হয়নি তাদের। রাদীপ ঘুম থেকে উঠে বারান্দার গাছে পানি দিচ্ছে। এই গাছগুলো ইরা খুব শখ করে লাগিয়েছে। নে রাফিদ, তোর চা। রাদীপ তাকায় ইরার দিকে। শাড়ি পরেছে মেয়েটা, তবে সেই রূপে মুগ্ধ হওয়ার আগেই মেজাজ বিগড়ে গেল রাদীপের। ইরা হাত থেকে চায়ের কাপ রেখে দেয় অন্য পাশে, টেনে রুমে নিয়ে দেয়ালের সাথে আটকে ধরে ইরাকে। এই তোকে না বলেছি তুমি করে বলতে, তুমি বল এক্ষুনি তুমি করে বলবি। অন্যদিকে ফিরে ইরা। অনেক দিনের অভ্যাস, তুমি করে বলতে আমার লজ্জা লাগে। আহারে সোনা, লজ্জা লাগার কিছু বলিনি আমি, তুমি করে বলো এক্ষুনি। ফার্স্ট ইরা। ইরা চোখ মুখ কুচকে তো তুমি? রাদীপ হাসে। ইরা তাকিয়ে থাকে সেই হাসি মাখা মুখের পানে। আখির সাথে কথা হয়েছে তোর? হ্যাঁ, সকালে কল করেছিল, ইফতির কথা জিজ্ঞেস করেছিল। রাদীপ ইরাকে কালকের ঘটনা খুলে বলে। আচ্ছা তোরা মেয়েরা এমন কেন, আখি কেন প্রকাশ করছে না নিজের অনুভূতি? আসলে আখি আর 5টা মেয়ের মতো না, আমরা সবাই জানি। ওর মধ্যে বাচ্চা মোটা রয়ে গিয়েছে, হয়তো ও নিজেই নিজের অনুভূতি বুঝতে অক্ষম। রাদীপ বুঝমানের মতন মাথা নাড়ে। হুট করে প্রশ্ন করে, আজ শাড়ি পরেছিস কেন? আজ নাকি তোর থুড়ি থুড়ি তোমার নানু বাড়ির লোক আসবে, তাই পড়তে বললো মা। রাদীপ কিছু বলল না। ইরা আর দেরি না করে নিচে নেমেছে। ইরার তড়িঘড়ি করে যাওয়া দেখে আনমনেই হাসে রাদীপ। ইপ্তির বড় চাচার মেয়ে তনয়া। ইপ্তির বাবা মারা যাবার পর থেকেই তারা বড় চাচার সাথে থাকতো। বড় চাচার একমাত্র মেয়ে তনয়া তখন ইফতির নেওটা। সব কাজেই তার ইপ্তি ভাইয়াকে লাগবেই। মাঝে মাঝে ইপ্তি বিরক্ত হতো, কিন্তু দিন যাওয়ার সাথে সাথে ইপ্তি কেমন যেন মেয়েটার মায়ায় জড়িয়ে পড়ে। তনয়া শৈশব থেকে কৈশোরে পদার্পণ করার পর যেন ইফতিকে নিয়ে তার পাগলামো বাড়তে থাকে। একদিন হুট করে বাবার কাছে গিয়ে বলেই ফেলল ইফতিকে এসে বিয়ে করবে। ইফতির চাচি ইফতিকে তেমন একটা পছন্দ করতো না, তবে তনয়ের বাবা ইফতির প্রতি মেয়ের আসক্তি দেখে তাদের বিয়ে পড়িয়ে রেখেছিল খুব গোপনে। কথা ছিল তনয়ের 18 বছর হলেই মেয়েকে ইফতির হাতে তুলে দেবেন। কিন্তু হায়, ভাগ্যের নির্মম পরিহাস। বিয়ে হওয়ার ঠিক 1 সপ্তাহের মাথায় মেয়েটার নাক মুখ দিয়ে রক্তবমি করতে থাকে। মেয়ের অবস্থা দেখে বাবা আর ইফতি হসপিটালে নিয়ে যায়। সেখানে গিয়ে হয়তো ইফতি তার জীবনের সব থেকে বড় সত্যের সম্মুখীন হয়েছিল। তনয় মেয়েটার ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ চলছিল, অথচ প্রাণোচ্ছল মেয়েটা জানতো না মরণ ব্যাধি রোগ বাসে বেঁধেছে তার ভেতর। টানা 3 দিন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জে লড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে মেয়েটা। মৃত্যুর দ্বার প্রান্তে এসো মেয়েটা শক্ত করে ধরে রেখেছিল ইফতির হাত। তার শেষ কথা ছিল, ইফতি ভাই, আমি চাই আমার অবর্তমানে তোমাকে কেউ যত্ন করুক। আমি তোমার প্রথম স্ত্রী হিসেবে তোমাকে অনুমতি দিলাম বিয়ে করার। এটাই আমার শেষ ইচ্ছে। ইফতি সেদিন মেয়েটাকে কোনো উত্তর দিতে পারেনি। অবুঝ মেয়েটা যেন সেদিন বুদ্ধিমতী হয়ে গিয়েছিল। নিজের মৃত্যুর পরোয়া না করে সে ভেবেছিল ইফতির ভালো থাকা নিয়ে। ভালোবাসা এমনও হয়, তার ভালোবাসা হয়তো এমনই ছিল। কাল রাতে ইফতিকে আর বাড়ি ফিরতে দেয়নি। সাদি নিজের বাসায় নিয়ে এসেছিল। সাদি চা নিয়ে রুমে আসে। ইফতি ঘুম থেকে উঠেছে আরো কিছুক্ষণ আগে। 2 বন্ধু চা খাচ্ছে একসাথে বসে। সাদি ইফতিকে কিছু বলতে চাচ্ছে, তবে ছেলেটা যদি আবারও উত্তেজিত হয়ে পড়ে সেই ভেবে চুপ রয়েছে। 7-5 না চিন্তা করে বলেই ফেলল, দেখ ইফতি, অনেক বছর তো হলো, এবার নিজেকে নিয়ে কিছু ভাব, গুছিয়ে নে জীবনটা। আমি নিজেকে গুছিয়ে রেখেছি সাদি, তবে বছরের 2টো দিন আমি নিজের মধ্যে থাকি না, আর না কখন থাকতে পারবো। আখির দিকটা একটু ভেবে দেখলে হয় না? আখি কি চায় ও তো নিজেই জানে না, নিজের অনুভূতি সম্পর্কে এখনো অবগত নয়। ওর থেকে বেশি হয়তো আমি নিজেই জানি ওর অনুভূতি। তাহলে তুই নিজ থেকে কিছু করছিস না কেন? ইফতি পূর্ণ দৃষ্টিতে তাকায় সাদির দিকে। তুই পেরেছিস নিজের মনে অন্য কাউকে জায়গা দিতে? সাদি বিস্ময় নিয়ে ইফতির দিকে তাকায়। নিজের অনুভূতি প্রকাশ করবি না, তাই বলে কি তোদের কিছুই আমি বুঝতে পারি না? ইফতি, তুই ভুল বুঝছিস, তেমন কিছুই না আসলে। ইরাকে ভালোবাসিস না? অস্বীকার করতে পারবি? বাসতাম, তবে এখন আর বাসি না। আর আমি চাই না এই বিষয়ে আর কেউ জানুক।
আচ্ছা তা ঠিক আছে, কিন্তু নিজেকে নিয়ে ভাবা উচিত তোর। আমি এইভাবেই ঠিক আছি। ইরা এখন ভালো আছে, খুশি আছে, আর ওর খুশিতেই আমি খুশি। ইফতি আর কিছু বলে না। ভালোবাসা এমন এক সংক্রমণ যার সংস্পর্শে এলে কঠিন থেকে কঠিনতম মানুষও নরম হতে বাধ্য। ভালোবাসা মানুষকে যেমন বাঁচতে শেখায়, ঠিক তেমনি অনেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। নিজের ভালোবাসার মানুষের সুখের কথা চিন্তা করে সাদির মতন হাজারো প্রেমিক পুরুষ নিজ ভালোবাসা বিসর্জন দিয়ে দেয় নির্দ্বিধায়। ইস, কি নিদারুণ বিসর্জন, কি নিদারুণ ভালোবাসা। অফিসের কাজ শেষ করে রাদীপ বাড়ি আসছে। রাস্তার পাশে ফুলের দোকান দেখে হুট করে বাইক ব্রেক করে নামে। দাঁড়িয়ে ভাবতে থাকে, আচ্ছা যদি ইরার জন্য ফুল নিয়ে যায়, মেয়েটা কি খুশি হবে? নিজের ভাবনায় রাদীপ এবার নিজেই অবাক। ইরা সবসময় নিজে থেকে তার কাছে ফুল চেয়ে নিত। আজ সে নিজেই ইরার জন্য ফুল কিনতে আগ্রহ প্রকাশ করছে। বিয়ের পর কিছু কি বদলায়নি তার মাঝে? এই তো বদলেছে অনেক কিছু। রাদীপ তার অনুভূতি ঠাওর করতে পায় না মাঝে মাঝে। আবার সে এত ভাবতেও চায় না। জীবন তো তাকে ভালোই রেখেছে। বন্ধু হিসেবে ইরার জুড়ি মেলা ভার। রাদীপ জানে স্ত্রী হিসেবেও ইরা অপূর্ব। নির্দিষ্ট ফুল খুঁজতে একটু দেরি হলেও কয়েক দোকান ঘুরে ইরার সব থেকে পছন্দের ফুলটাই নিল রাদীপ। ইরা গুনগুন করে গান গাইছে আর বিছানা ঠিক করছে। একটু আগে তাদের বন্ধুদের গ্রুপে কথা হয়েছে। ইফতি নিজেকে সামলে নিয়েছে, আর আখি সে তো আগের মতোই। কখন কি করে সে নিজেই বুঝে না। আনমনেই হাসি ইরা। বন্ধুদের মধ্যে আখির বিষয়ে সকলেই জানে যে ইফতিকে এসে পছন্দ করে, শুধু মেয়েটা কখনো তা স্বীকার করে না। হাতের কাজ শেষ করে ড্রয়িং টেবিলের সামনে যেতেই তার নাকে এক সুন্দর সুবাস আসে। খুশি হয়ে যায় মেয়েটা। এটা তো দোলন চাপার ঘ্রাণ। পরক্ষণে মেয়েটা ভীত হয়। আশেপাশে তো দোলন চাপা ফুলের গাছ নেই, এত রাতে সে ফুলের ঘ্রাণ পাচ্ছে কেন? দরজা ভেতর থেকে লাগানো। রাদীপ দরজা নক করে, তবে কোনো সাড়া নেই। আবার দরজা নক করবে তার আগেই দরজার লক খুলে যায়। ইরা চোখ মুখ খিচে এক প্রকার চেঁচিয়ে ওঠে, ভূত ভূত। ইরা, ভূত কোথায় দেখলি? এটা তো আমি। রাদীপের কথা শুনে যেন প্রাণ ফিরে পায় মেয়েটা। তুই এসেছিস, এত দেরি করলি কেন? জানিস একটু আগে তেনারা দোলন চাপা ফুলের গ্রান নিয়ে এসেছিল। রাদীপের ভুরু কুচকে যায়। তার আনা দোলন চাপা ফুলের ঘ্রাণ পেয়েছে ইরা, সে সেটা নিশ্চিত। তবে তেনারা? এই মেয়ে আস্ত এক ভীতু। পেছনে রাখা হাতটা বাড়িয়ে দেয় ইরার সামনে। তুই এসেছিস দোলন চাপা? সত্যি তুই এনেছিস আমার জন্য? না, তোর জন্য আনিনি, পাশের শেওড়া গাছের পেতনির জন্য এনেছি। দে দিয়ে আসি। যত সব। ভাবলাম একটু প্রেমী পুরুষের মতো হাঁটু গেড়ে বসে ফুল দেব। ছ্যা ছ্যা ছ্যা, সেসব কি আর আমার কপালে আছে? সর সামনে থেকে। ইরা রাদীপের কোনো কথাই কানে নিল না। সে তার প্রিয় দোলন চাপা পেয়েছে প্রিয় মানুষের কাছ থেকে। এর থেকে কি আর চাওয়ার থাকতে পারে তার? রাদীপ তাকিয়ে আছে ইরার দিকে। মেয়েটা বাচ্চাদের মতন প্রাণোচ্ছল হয়ে গেছে ফুল পেয়ে। ইরা তাকাতেই নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞাসা করেন, তুই না বলেছিলি নানুরা আসবে? কই দেখলাম না তো। কাল আসবে বললো মা। রাদীপ আর কথা বাড়ায় না, ফ্রেশ হতে চলেছে। ইরা তাকিয়ে থাকে রাদীপের দিকে। ছেলেটাকে স্বাভাবিক স্বামী হতে চাচ্ছে হয়তো, তাই না হলে যে রাদীপকে বলে কয়ে ফুল নিতে হতো, সেই রাদীপ নিজ থেকে তাকে ফুল এনে দিল আজ। ইরার খুশি যেন আজ বাদ মানে না। ইরা ড্রেসিং টেবিলের সামনে রেখে দেয় ফুলগুলো। তার স্বামীর দেওয়া প্রথম উপহার বলে কথা। সূর্য যেন আজ নিজের পূর্ণ তেজ দিয়ে কিরণ ছড়াচ্ছে চারপাশে। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা পথচারীদের। তাদের মধ্যে ইলাও অন্যতম। কলেজের কিছু কাজে বের হয়েছিল বাড়ি থেকে, তা না হলে এই গরমে সে জীবনেও বের হতো না। মেয়েটা বিপাকে পড়ল রাস্তা পার হতে গিয়ে। শহরে বেড়ে ওঠার পরও রাস্তা পার হতে পারে না ইলা। রাস্তায় আর কেউই নেই যে অন্যজনের সাথে পার হয়ে যাবে। খানিক বাদে কানে আসে তাকে উদ্দেশ্য করে বলা গুটি কয়েক শব্দ। এখন রাস্তা পার হওয়া শিখলে না মেয়ে? শব্দের মালিকানা খুঁজতে পেছনে ফিরে দেখতে পায় সাদি দাঁড়িয়ে। ইলা লজ্জা পায় খানিকটা, মাথা নিচু করে নেয়। এর আগেও একদিন সাদি তাকে রাস্তা পার করে দিয়েছিল স্কুলে থাকতে। এবারও কেন এই লোকের সামনেই পড়তে হবে? হুট করে সাদি ইলার হাত ধরে রাস্তার ওপারে নিয়ে যেতে থাকে। ইলার কি হলো সে জানে না। সে তো তাকিয়ে আছে সাদির ধরা হাতের দিকে। এই কেমন অনুভূতি? সে তো পরিচিত নয় এসবের সাথে। মনে হচ্ছে পেটের তলদেশে রঙিন প্রজাপতিরা সুড়সুড়ি দিয়ে যাচ্ছে। তার অযাচিত ভাবনার মাঝে মানবটা হাত ছেড়ে দেয়। তার ভাবনার সুতাও ছেড়ে যায়। রাস্তা পার হতে শিখো মেয়ে,
প্রতিবার কিন্তু আমি থাকবো না বাঁচানোর জন্য। থাকলে মন্দ হয় না। মুখ ফসকে বেরিয়ে গেল কথাটা কেমন। ইলা অপ্রস্তুত হয়ে পড়ে। ইলার কথাই হেসে ওঠে ছেলেটা। বেশ কথা শিখে গেছে দেখছি। ইলা কি শুনলো সাদির কথা? সাদ কি জানি, সে তো ওই মানবের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে। পুরুষ মানুষের হাসি এত সুন্দর হয়? মেয়েটা কি আগে কখনো এমন হাসতে দেখেনি তাকে? দেখেছি তো, তখন কেন এত মুগ্ধতা প্রকাশ পায়নি? নিজের ভাবনার কোনো উত্তর পায় না ইলা। ইলার এক ধ্যানে তাকিয়ে থাকায় খেয়াল করে কিছুটা শব্দ করলো সাদি। মেয়েটা ভাবনার জগৎ থেকে বাস্তব জীবনে টপকে পড়লো। কি এত ভাবো? প্রেম করছো নাকি আজকাল? আর কোথায় যাচ্ছিলে? এতগুলো প্রশ্ন অগ্রাহ্য করে উত্তর দেয়। কলেজে যাচ্ছিলাম ভাইয়া, আজ তাহলে আসি। কথা শেষ করতেই পা চলতে থাকে, যেন কত ব্যস্ত সে। সাদি তাকিয়ে থাকে মেয়েটার যাওয়ার পানে। মেয়েটাকে লজ্জা পেল। ইলা হুট করে পেছনে ফেরে। আপনার হাসি মারাত্মক সুন্দর। মেয়েটা আর দেরি করে না, হুট করে দৌড়ে চলে যেতে থাকে। কিছু কিছু সময় মনের অবদ্ধ ইচ্ছাগুলো পূরণ করতে হয়, যেমনটা ইলা করলো। এদিকে সাদি হতভম্ব, আনমনে বিড়বিড় করে বলে, মেয়ে মানুষ পিথাগোরাসের উপপাদ্যের চেয়েও জটিল। সকাল থেকে ইরা শাশুড়ির সাথে রান্নাঘরে। রাদীপ আজ ভার্সিটি গিয়েছে। রাদীপের নানু বাড়ির সবাই আসবে আজ নতুন বউ দেখতে। সেই সুবাদে ইরার বাড়ির সবাইকেও দাওয়াত করা হয়েছে আজ। রাদীপ আসার সময় ইফতি, সাদি আর আকিকে সাথে করে নিয়ে আসবে। সেসবে তোড়জোড় চলছে সকাল থেকে। সব রান্না রাদীপের মা একা হাতে করলো, ইরা হাত লাগিয়েছে তাতে। রান্নার কাজ প্রায় শেষের দিকে, তখন ডোরবেল বেজে ওঠে। লতিফা বেগম ব্যস্ত পায়ে ছুটে গেলেন। ইরাও বেরিয়ে এলো রান্নাঘর থেকে। হাঁটো ছুঁই ছুঁই ওয়েস্টার্ন ড্রেস পরা এক মেয়ে জড়িয়ে ধরে আছে লতিফা বেগমকে। ইরাকে দেখে লতিফা বেগম কাছে ডাকলেন। ইরা এদিকে আয়, পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে আমার ভাইয়ের মেয়ে লিজা। ইরা এগিয়ে গিয়ে কুশল বিনিময় করলো, তবে মেয়েটা বোধহয় খুব বেশি খুশি হলো না ইরার উপস্থিতিতে। রাদীপের নানি এগিয়ে যায় ইরার কাছে। এমা, তুমি এখনো সকালের বাসি পোশাক পরোনি কেন মেয়ে? বাড়ি থেকে কিছু শিক্ষা পাওনি নাকি? স্বামীর সাথে এক বিছানায় ঘুমিয়ে সেই কাপড় না পাল্টে কেমনে ঘুরে বেড়াইতেছো? তিনি আগের যুগের মানুষ, তবে সব দিকেই তার চোখ থাকে সব সময়। মায়ের কথায় পরিবেশ স্বাভাবিক করতে লতিফা বেগম বললেন, আসলে মা, কাজের চাপ ছিল তো, তাই আমি বলেছি পরে গোসল দিতে। ইরা যা তো মা, এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। রাদীপের নানু বাঁকা চোখে তাকালেন ইরার দিকে। তার নজর বুঝিয়ে দিচ্ছে তিনি মোটেও ইরাকে পছন্দ করছেন না। শাশুড়ির আদেশ পাওয়া মাত্রই আর দেরি করে না ইরা। এখান থেকে গেলে যেন হাঁপ ছেড়ে বাঁচবে সে। বাড়ি থেকে আমার বিয়ের কথা বলছে। কালে হাত দিয়ে মন মরা হয়ে কথাটা বলে আখি। আখির কথায় ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটে গেল ইফতির বুকে। বিয়ের কথা বলছে মানে? মামার বাড়ির আবদার নাকি? যে সে যাকে নিয়ে খুশি হতে চাইবে সেই চলে যাবে? এবার আর কিছুই যেতে দেবে না সে। আখিকে তার লাগবেই। ওই গাধিটার ভিত্তিহীন কথাবার্তা না শুনলেই তার জীবন তো অচল হয়ে পড়বে। তবুও ইফতি চুপ করে থাকে। ইফতিকে চুপ করে থাকতে দেখে সাদি মুখ খুলে। তা মন খারাপ কেন? তুই তো সেদিন বললি বিয়ে করতে চাস। ইফতি খুব করে চাচ্ছে এবার অন্তত মেয়েটা কিছু বলুক, তারপর সে সামলে নেবে। কিন্তু মেয়েটা তার আশায় এক বালতি জল ফেলে দেয়। বিয়ে হয়ে গেলে তো তোদের সাথে আড্ডা দেওয়া হবে না। আমি যে তোদের সাথে কথা না বলে থাকতে পারবো না। এবার মুখ খুলে রাদীপ। তো তুই এক কাজ কর, আমাদের গ্রুপের কাউকে বিয়ে করে ফেল, তাহলে ইরার মতো তুইও সব সময় আড্ডা দিতে পারবি। আকি এবার সরু চোখে ইফতির দিকে তাকায়। আবারও ছেলেটার দৃষ্টি শীতল। হতাশ মেয়েটা, হতাশ। প্ল্যান অনুযায়ী শেষ কথাটা বলেই ফেলে। আমাকে কি বিয়ে করবে? এই সাদি, বিয়ে করবি আমায়? মুখের কথা বলতে একটু দেরি হলো, আখির গালে কষিয়ে চড় মারতে একটুও সময় নেয় না ইফতি। আখির সাথে সাথে হতভম্ব সাদি আর রাদিফও। ইফতিকে হাইপার করে সত্যি বলাতে চেয়েছিল, কিন্তু এতে হিতে বিপরীত হয়ে গেল। এক প্রকার চেঁচিয়ে ওঠে ইফতি। ছেলে খেলা পেয়েছিস? যাকে পেতে চাইবো একবার একজনের জীবন ছেড়ে চলে যাবে, আবার আরেকজন নিজ থেকে আমার সামনে অন্যের হতে চাইবে। তোকে আমি জ্যান্ত কবর দিব শালি। চোখ মুখ ভিজে দাঁড়িয়ে আছে আখি, তবুও সে দমে যায় না। আজকে সে শুনবেই ইফতির মুখ থেকে। নিজেকে ধাতস্থ করে, তুই তো তনয়কে ভালোবাসিস। হ্যাঁ হ্যাঁ বাসি, আমি তনয়াকে ভালোবাসি, কিন্তু তোকে আমার লাগবেই লাগবে, সেটা হোক তোর ইচ্ছায় কিংবা ইচ্ছার বিরুদ্ধে। কান্নার মাঝে হেসে দেয় মেয়েটা। স্থান কাল সময় না ভেবেই
ঝাঁপিয়ে পড়ে ইফতির বুকে। ইফতিও টেনে নেয় বক্ষ গহব্বরে, এই গাধিকে তার লাগবেই। এদের কাণ্ড দেখে সাদি আর রাদীপ হেসে কুটি কুটি অবস্থা। দুপুরবেলা হয়, এদিকটায় শিক্ষার্থীর সংখ্যা একেবারেই নগণ্য, তাই এদের সুন্দর মুহূর্তটা নষ্ট করতে না দিয়ে অন্যদিকে এগিয়ে যায় দুই বন্ধু। তৃষ্ণার্ত দুই প্রেমিক প্রেমিকা একান্তই সময় কাটাক নিজেদের মতন করে। কাবাব মে হাড্ডি হবে কেন শুধু শুধু। লতিফা বেগমের কথা অনুযায়ী আজও শাড়ি পরেছে ইরা। রাদিফের নানি আগের দিনের মানুষ, কখন কোন ভুল ধরে ফেলেন বলা যায় না। নিজে পছন্দ করে ছেলের বউ এনেছে সে, অন্য কেউ তার খুদ ধরুক তা তিনি মোটেও চান না। শাওয়ার থেকে বেরিয়ে কানে এলো কলিং বেলের আওয়াজ, তার মানে বাড়ির সকলে চলে এসেছে। খুশিতে আত্মহারা হয়ে ছুটে যেতে চায় নিচে, কিন্তু হাই কপাল, এরার একটা বদ অভ্যাস, সে চুলের পানে ঝরায় না কখনো। চুল থেকে গড়িয়ে পানি পড়ছিল মেঝেতে, দেখতে না পেরে পিছলে পড়ে গেল মেয়েটা। ইরার ঘরের সকলেই উপস্থিত হয় মুহূর্তেই। নিজের কেমন লজ্জা লাগছে। এর মধ্যেই নানি শাশুড়ি বলে বসলো, কি মেয়ে বউ করে এনেছিস দেখ, বলেছিলাম শুনলি না আমার নাতনিটা। ভদ্রমহিলার কথা শেষ করতে দেয় না লতিফা বেগম। হয়েছে মা, নিচে যাও সবাই, আমি আসছি। একে একে সবাই নিচে চলে যায়। ইরার ভীষণ খারাপ লাগলো নানির কথাটা। মা বিশ্বাস করো, আমি বেলের আওয়াজ পেয়ে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, খেয়াল করিনি এখানে পানি। শাসনের সুরে ধমকে ওঠে লতিফা বেগম। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মুছিস নি কেন? আজ তো অল্পতেই রক্ষা পেয়েছিস, বড় কিছু হলে তখন। ইরা চুপ থাকে, এটা তার অন্যতম একটা বদভ্যাস। ইরাকে চুপ থাকতে দেখে, কাল থেকে আমি নিজে তো ট্রেনিং নেব, একদম স্ট্রিক্ট শাশুড়ি হয়ে যাব বলে দিলাম। লতিফা বেগমের কথা বলার ভঙ্গিমায় হেসে দেয় ইরার সাথে লতিফা বেগম নিজেও। রুমে প্রবেশ করে এই সুন্দর মুহূর্তের সাক্ষী হয় রাদীপ। অন্তর জুড়ে যায় কেমন শীতল স্রোত নেমে যায়। এই তো তার জীবনের দুই নারী, একজন তার মা, আরেকজন সে তো ভবিষ্যৎ বাচ্চার মা। নিজের অযাচিত ভাবনাই আনমনেই হাসে ছেলেটা। আপাতত ইরা ঘরে একা, রাদীপ একটু আগে বাইরে গিয়েছে। ইরার পড়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে বাড়ি মাথায় তুলে নিয়েছিল ছেলেটা। তেমন চোট না পেলেও বাড়িতে ডক্টর এনেছিল রাদীপ, সেসব ভেবেই হাসছে ইরা। রাদীপ তার প্রতি আগে থেকে যত্নশীল। ভাবনার মাঝে ইরার রুমে প্রবেশ করে লিজা, রাদীপের মামাতো বোন। ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েটাকে দেখে জোরপূর্বক হাসে ইরা। মেয়েটা কেমন ক্ষিপ্ত হয়ে আছে। এই মেয়ে, এই কেন এলে আমার আর রাদিফের মাঝে? ইরা হতভম্ব, তারা রাদীপের মাঝে বলতে কি বোঝাতে চাইছে মেয়েটা। আবার বলে ওঠে, আজ শুধুমাত্র তোমার জন্য আমি আমার রাদিফকে পেলাম না, না হলে দাদু আমাকে কথা দিয়েছিল রাদিফের সাথে আমার বিয়ে দিবে। কথা বলতে বলতে ইরার ব্যথাযুক্ত পা চেপে ধরে। কি করছেন কি? লাগছে, ছাড়ুন ছাড়ুন বলছি। চেঁচিয়ে ওঠে ইরা। মেয়েটা আরো ক্ষিপ্ত হয়ে ইরার গলা চেপে ধরে। তোকে আমি আজ মেরেই ফেলবো, তোর জন্য আমি রাদিফকে পেলাম না। মুহূর্তেই চোখ বড় বড় করে ফেলে ইরা। ঠিক সেই সময় রুমে উপস্থিত হয় রাদীপ। ঘটনা বুঝতে পেরেই দৌড়ে গিয়ে ইরাকে ছাড়িয়ে নেয়। সাথে সাথে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয় লিজা নামের মেয়েটার গালে। তুমি আমাকে মারলে রাদিফ? হ্যাঁ মারলাম, কারণ তুমি নিজের মনুষ্যত্ব হারিয়েছ। তোমার সাহস কি করে হলো ওর গায়ে হাত দেওয়ার? তোমার ওই হাত ভেঙে গুড়িয়ে দেওয়ার আগেই তুমি চলে যাও। এখনই তুমি আমার ঘর থেকে বের হও, এক্ষুনি। রাদীপের বজ্র কণ্ঠে ভয় পেয়ে যায় লিজা। সে আর দেরি না করে নিচে গিয়ে দাদের কাছে নাকা কান্না জুড়ে দেয়। সবকিছু শুনে ভদ্রমহিলা নাতনিকে আশ্বাস দেন, তুই চিন্তা করিস না, ওই মেয়েকে আমি উচিত শিক্ষা দেব, এমন ভাবে শিক্ষা দেব যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ইরার গলায় বেশ ভালোভাবে দাগ বসে গিয়েছে, জায়গাটা লাল হয়ে আছে সম্পূর্ণ। রাদীপের দিকে তাকিয়ে প্রশ্ন করে ওঠে ইরা, লিজার সাথে তোর কিসের সম্পর্ক রাফিক? মেয়েটা আস্ত এক সাইকো, বাড়িতে এলে আগে পিছে ঘুরতে থাকে। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। নিজ থেকে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি না করে দেওয়ায় তোর সাথেই ব্যবহার। ইরা কিছু বলে না। ইরা, আজ বাড়িতে দাওয়াত, তোদের বাড়ি থেকে সকলে আসবে। আমি কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না, তবে ওর কাজের শাস্তিও পাবে। তুই প্লিজ নর্মাল হ। ইরা এবারও নিশ্চুপ। রাদীপ ইরার আরো নিকটে চলে আসে। গলার লাল দাগ কমে আসছে খানিকটা। মাথা নিচু করে রক্তিম বর্ণ ধারণ করা জায়গাগুলোতে ঠোঁট ছুঁয়ে দিল পরম আবেশে। ইরা যেন জমে গেল সেইখানটাতেই। তার চোখ বন্ধ। এ কি করলো রাদীপ? এ কেমন অনুভূতির জানান দিচ্ছে। এই এই আমরা কিচ্ছু দেখিনি। হুট করে কারো কণ্ঠ শুনে ছিটকে পড়ে দুজন দুই দিকে।
ইরা তো লজ্জায় মরিমরি অবস্থা। দরজায় দাঁড়িয়ে আছে ইফতি আর আখি। ইফতি এক হাত দিয়ে আখির চোখ ধরে আছে, আরেক হাত দিয়ে নিজের মুখের উপর দিয়ে আঙ্গুল ফাঁক দিয়ে চোখ বের করে রেখেছে। হয়েছে তোদের, এবার কি চোখ খুলবো? শালা এখন আর চোখ আটকে কি করবি? যা দেখার তো দেখেই নিয়েছিস। আয় ভিতরে আয়। ভেতরে আসতে আসতে উত্তর করে ইফতি। লে হালুয়া, এখানে আমার দোষ কি? আমি কি জানি তোরা দরজা খোলা রেখে ভিতরে রঙ্গলীলা করছিস? তোরা কি চুপ করবি এবার? ইরার ধমকে অফ হয়ে যায় ছেলে দুটো, তবুও থেমে নেই তাদের মিটমিটানি হাসি। এর মাঝে ইরার বাড়ির সকলে এসে পড়ে। পায়ে ব্যথা নেই, ইরা নিচে এসেছে। মানুষ বলে ওকে না পেলে আমি মরেই যাব। কাউকে না পেয়ে আসলে কেউ মরে না, জীবন তার নিজ গতিতে এগিয়ে যায়। কেটে যায় সময়, যেমন কাটছে সাদের জীবন। সে হেঁটে যাচ্ছে, উদ্দেশ্য নেই জানা। রাদীপের সাথেই ও বাড়ি যাওয়ার কথা ছিল, তবে সে মিছে বাহানা দিয়ে পরে যাবে বলেছে। সাদের ভেতরে চলছে মন মস্তিষ্কের লড়াই। মন বলছে ইরাকে অন্য ঘরে সে দেখতে পারবে না, অপরপক্ষে মস্তিষ্ক নিজেকে এতটা স্বার্থপর হতে সায় দিচ্ছে না। এতদিনের বন্ধুত্বের সম্পর্ক তাদের, তার নিজের স্বার্থের জন্য সে তো বন্ধুদের বাদ দিতে পারে না। এর মাঝেই পায়ের গতি কমিয়ে দেয়, রিক্সা ডেকে উঠে পড়ে। উদ্দেশ্য রাদীপের বাড়ি। জীবনে আর যাই হোক, বন্ধুত্ব বাদ দেওয়া যাবে না। পুরো ড্রয়িং রুম জুড়ে মানুষের আনাগোনা। পুরো ঘর ইফতি মাতিয়ে রেখেছে। আসর জমাতে একাই ওস্তাচ্ছে। সাদি এসে সেই কখন থেকে ডোরবেল বাজিয়ে যাচ্ছে, খুলছে না কেউ। রাদীপকে কল করার জন্য মাত্রই ফোন বের করেছিল, তার আগেই দরজা খুলে গেল। আরে ইলাজি, তোমার কলেজের কাজ শেষ? সকালবেলার কথা বলার জন্য ইলার অস্বস্তি হচ্ছে। নিচে তাকিয়ে নখ খোঁচাচ্ছে মেয়েটা। খুব কষ্ট উচ্চারণ করলো, জি জি ভাইয়া। সাদি আরো কিছু বলতে যাবে, তার আগেই ইফতি হাক ডাক শুরু। এই সাদি, ওখানে কি ঢাকার জ্যাম দেখা দিয়েছে নাকি? এগোচ্ছিস না কেন হলুদ ছাড়া? ইফতির কথাই ইলা সামনে থেকে সরে যায়। সাদি খেয়াল করলো ইলা যে অস্বস্তি বোধ করছে, হয়তো সকলের জন্য, নিজের বলা কথার জন্যই। ভেতরে প্রবেশ করে সকলের সাথে কুশল বিনিময় করে সেও আড্ডায় ব্যস্ত করে ফেলে নিজেকে। মনের অবাধ্য অনুভূতিগুলো তাকে কষ্ট দিতে পারে না। দিনের সব থেকে সুন্দর সময় হয়তো দুপুরের পর থেকে সন্ধ্যা হওয়ার সময়টুকু। প্রখর রোদের তাপ কমে এসেছে। মাথার উপরে থাকা সূর্যটা হেলে পড়েছে পশ্চিমে। রোদ পড়ে যাওয়ায় বাড়ির ছোটরা সবাই মিলে ছাদে মাদুর পেতে বসেছে। বড়রা পাশে রাখা চেয়ারে বসে তাদের মতন আড্ডা দিচ্ছে। শুধু অনুপস্থিত লিজা। সেই ঘটনার পর আর ঘর থেকে বের হয়নি। এতে সব থেকে বেশি খুশি হয়েছে ইরা। মেয়েটাকে তার একটুও পছন্দ না। সবাই মিলে আলোচনা করে ঠিক করা হলো এখানে এখন ট্রুথ আর ডেয়ার খেলা হবে। ইলা গিয়ে খালি বোতল নিয়ে এলো। এবার এটা ঘোরানো হবে। প্রথমবারে বোতল গিয়ে থামে সাদির সামনে। ট্রুথ অর ডেয়ার? সাদি তাকায় ইফতির দিকে। ছেলেটা মিটিমিটিয়ে হাসছে। এটা সংকেত হচ্ছে ট্রুথ নেওয়া যাবে না, যে কোনো সময় ছেলেটা তাকে ফাঁসিয়ে দেবে। আমি ডেয়ার নিব, ইলা বলে ওঠে। এই আমি ডেয়ার দিব। সাদের গানের গলা দারুণ, তুই একটা গান গাতো। সকলে সাই জানালো। অনিচ্ছা থাকা সত্ত্বেও সাদি গান ধরল। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়। ইফতি তাকিয়ে আছে বন্ধুর মুখ পানে। সে মন প্রাণে চায় সাদের জীবনেও কেউ এসে ছেলেটাকে গুছিয়ে নিক। সকলের করতালের আওয়াজে ইফতির ধ্যান ভাঙে। পুরো গানটায় সাদি নিচের দিকে তাকিয়ে শেষ করেছে, কেননা কাউকে উদ্দেশ্য করে গান গাওয়ার মতন কেউ তার জীবনে নেই। সকলেই গানের জন্য সাদিকে বাহবা দিল। চুপ রইল ইলা। সাদির ফোনে মায়ের কল আসায় সে নিচে চলে যায়। ইরার মা ইয়াসমিন বেগম ছোট মেয়েকে বললেন, ইলা নিচে যা তো, নাস্তা ভেজে রেখে এসেছি আমরা, নিয়ে আয়। মায়ের আদেশ পেয়ে ইলা নিচে আসে। রান্নাঘর থেকে নিয়ে আসে ভেজে রাখা স্প্রিং রোল আর সিঙ্গাড়া। সাদি বাড়ি থেকে ফোনে কথা বলে ভেতরে আসছে দেখে হাতের বাটিগুলো ডাইনিং টেবিলের ওপর রাখে। আপনার গানের গলা অসম্ভব সুন্দর। সাদি ফোনের ওপরে চোখ রেখে হাঁটছিল বিধায় ইলাকে খেয়াল করেনি। কণ্ঠ শুনে তাকালো। নে, তোমার কাছে দেখছি আজকাল আমার সবই সুন্দর লাগছে, ব্যাপার কি বলতো? ইলা চুপসে যায়। সে তো ভাবেইনি যে এভাবে তাকে ধরে ফেলবে। ইলাকে চুপ থাকতে দেখে সাদি আবার বলে, যে রাস্তায় আসতে চাইছো
সময় থাকতেই ফিরে যাও মি, না হলে। সাদের কথা সম্পূর্ণ হওয়ার আগে সেখানে রাদিফের নানি উপস্থিত হয়। তোরা কে কোথায় আছিস দেখে যা, বাড়িতে কি সর্বনাশ হলো রে। কে কোথায় আছিস দেখে যা, এই ছেলে মেয়ে দুটো কি করছে, ছি 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 ছি। মহিলার কথা শুনে যেন বজ্রপাত হলো ইলা আর সাদের ওপর। সে কি ইঙ্গিত দিচ্ছে? ইলা আর সে তো শুধু কথা বলছিল, তাদের মধ্যে যথেষ্ট দূরত্ব ছিল। তবে ওনার কণ্ঠ শুনে রফিকুল সাহেব, শামসুল সাহেব সহ সকলে হন্তদন্ত হয়ে নিচে নেমে আসে ছাদ থেকে। ইয়াসমিন বেগমকে দেখে রাদিফের নানি কেকিয়ে ওঠে। মেয়েকে কি শিক্ষা দিয়েছ? ছি, বোনের বাড়িতে এসে এসব করছে। নিজের মেয়েকে নিয়ে এসব কটূক্তি মোটেও সহ্য করলেন না ইলার বাবা শামসুল হক। কি করেছে আমার মেয়ে? এসব কি বলছেন আপনি? তোমাদের মেয়ে ভাতারের সাথে এখানে রঙ্গলীলা করছিল, আমি হাতে নাতে ধরেছি। এসব ভাষা শুনে সাদি আর চুপ থাকতে পারল না। কি যা তা বলছেন আপনি? আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে এমন মিথ্যা অপবাদ দিতে আপনার বাচ্ছে না? লতিফা বেগম এগিয়ে যান মায়ের দিকে। মা, তুমি বোধহয় ভুল দেখছো। সাদিকে ছোট থেকে দেখছো না? ইলা আমাদের নিজের মেয়ের মতোই, ওরা কোনো খারাপ কাজ করতে পারে না। আমি চোখে কম দেখতে পারি, কিন্তু লিজা ও কি চোখে কম দেখবে? ওই তো আমাকে ডেকে নিয়ে এলো। হ্যাঁ, আমি ওদের খুব বাজে অবস্থায় দেখেছি, ভাষায় প্রকাশ করার মতো না। নিচের দিকে তাকিয়ে শুধু অশ্রু ফেলছে ইলা। এবার আরো ডুকরে কেঁদে উঠল। নিজেকে নিয়ে এসবও শুনতে হচ্ছে তাকে। এতক্ষণ চুপ থাকলো, এবার ইয়াসমিন বেগম গিয়ে মেয়ের গালে চড় মারতে লাগলেন এলোপাথাড়ি। আন্টি, কি করছেন কি? ওর কোনো দোষ নেই, আপনারা ভুল বুঝছেন। ইয়াসমিন বেগম তবুও থেমেনি, নিজেও কাঁদছেন তবুও থামছেন না। শামসুল হক এগিয়ে গিয়ে ছাড়িয়ে নিলেন। পাগল হয়ে গেলে তুমি? নিজের মেয়ের প্রতি বিশ্বাস পাচ্ছ না? আমার মেয়ে এমন কোনো কাজ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার মেয়ে কেমন, কিন্তু আজ যে কালি ওর গায়ে লাগানো হলো, এর কি হবে? বুঝতে পারছো কিছু তুমি? এবার মৌন থাকে শামসুল হক। তার আদরের মেয়ে কখনো এসব কাজ করতে পারে না। সাদের মাথা কাজ করছে না। এসব কি হচ্ছে? মহিলা কেন মিথ্যা বলে মেয়েটার জীবন জটিল করে দিচ্ছেন? আমি এই বাড়িতে থাকতে এই অপকর্ম সহ্য করব না, কিছুতেই না। ইয়াসমিন বেগম এগিয়ে গেল সাদের কাছে। বাবা, আমার মেয়েটাকে বিয়ে করবে? ইরা বোনকে ধরে রেখেছে। মেয়েটার দু চোখ ফুলিয়ে ফেলেছে। আপু, এই আপু, বিশ্বাস কর, আমি কিছু করিনি। ইরা বোনকে আশ্বস্ত করতে কিছু বলতে যাবে, তার আগেই কানে আসে মায়ের কথা। মা, বলছোটা কি? ওরা নির্দোষ। রাদীপ বুঝে উঠছে না আসলে কি হচ্ছে। তার মধ্যেই ইরার মায়ের এ কথায়, মা, আমার বন্ধু এমন কিছু করতে পারে না, আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করি বাবা, আমি আমার মেয়েকেও বিশ্বাস করি। আমি জানি আমার মেয়ে কখনো খারাপ কিছু করবে না, কিন্তু আজ ঘর ভর্তি মানুষের সামনে আমার মেয়েকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। এক কান দুই কান হতে হতে একসময় সবাই জেনে যাবে। আমার মেয়ে ভেঙে পড়বে যদি উল্টাপাল্টা কিছু করে বসে। আমি সহ্য করতে পারবো না বাবা। ইয়াসমিন বেগমের কথায় ঘর জুড়ে নীরবতা ছেয়ে যায়। সাদি ভেবে পাচ্ছে না এই মুহূর্তে তার কি করা উচিত। শামসুল হক চুপ করে আছেন, তার মানে এতে ওনার সম্মতি রয়েছে। এক কোণে দাঁড়িয়ে আছে লিজা আর তার দাদি। তাদের দুজনের মুখে হাসি যেন উপচে পড়ছে। লিজা যখন সাদি আর ইলাকে একসাথে কথা বলতে দেখেছিল, তখন সে তার দাদিকে এই বুদ্ধি দিয়েছিল। দাদিও রাজি হয়ে যায়, খুব অপদস্থ করতে পারবে ইরার পরিবারকে। তাদের এই জঘন্য ষড়যন্ত্রের শিকার সাদি আর ইলা। রাদীপ এগিয়ে যায় বন্ধুর দিকে। আমরা সবাই তোদের বিশ্বাস করি, এবার সিদ্ধান্ত তোর নিজের। সাদি তাকায় ইলার দিকে। মেয়েটা কেমন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। হেসকি দেওয়ার দরুন নাকের পাটা ফুলে উঠছে বারংবার। আজ তার জন্য এই মেয়েটাকে ভোগান্তিতে পড়তে হয়েছে। আমি ইলাকে বিয়ে করতে রাজি, আপনারা ব্যবস্থা করুন বলে আর দেরি না করে বেরিয়ে যায় ঘর থেকে। ইলা বোনকে ধরে ডুকরে ওঠে। তার জন্য এই মানুষটার জীবনে আজ এই দিন এলো। ইলাকে তৈরি করাতে ইরার ঘরে নিয়ে গিয়েছে। সেখানে উপস্থিত লতিফা বেগম আর ইয়াসমিন বেগমও। এখনো নীরবে অশ্রু ফেলছেন ইয়াসমিন বেগম। কি হয়ে গেল তার মেয়ের জীবনে? লতিফা বেগম এগিয়ে যায় ইলার দিকে। মেয়েটা কেমন বসে বসে ঝিমুচ্ছে। ইলামা, আমাকে ক্ষমা করে দে, আমার বাড়িতে এসে তোকে অপদস্থ হতে হলো। আমি জানি তোরা নির্দোষ। লতিফা বেগমকে জড়িয়ে আরো কেঁদে দেয় মেয়েটা। ইরা সামলে নেয় বোনকে। সাদের মতো ছেলে হাজার খুঁজলেও দুটো পাবে না কেউ।
তুমি সুখী হবে ইলা, চিন্তা করো না। পাশ থেকে কথাটা বলে আখি। আখির কথায় সায় জানায় ইরা নিজেও। আমার বোনের কপাল ভালো, তাই ওর ভাগ্যে সাদের মতো সুপুরুষ জুটেছে। এবার কান্না থামাতো, শাড়ি পরাবো তোকে। ইলা কান্না ভেজে চোখ নিয়ে তাকায় মায়ের দিকে। তার মা কিছু বলছে না কেন? মাও কি তাকে ভুল বুঝলো? সন্ধ্যার পর ড্রয়িং রুমে নিয়ে বসানো হয়েছে ইলাকে। তার ঠিক পাশেই সাদি। সাদি এখনো ট্রমা থেকে বের হতে পারেনি। কি হয়ে গেল তাদের সাথে? পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে কথা বলছিল তারা, তবুও এই হেনস্থার শিকার হতে হলো। বিয়েতে রাজি হয়েছে একমাত্র ইলার কথা ভেবেই। মেয়েটা তো এখনো ছোট। যদি এই মিথ্যা অপবাদের কারণে ইলার জীবনে কোনো বাজে প্রভাব ফেলতো, সাদিকে মেনে নিতে পারতো? এসব ভেবেই বিয়েতে রাজি হওয়া। সাদির বাসায় তার মা ছাড়া আর কেউই নেই। সে তো তার মাকে জানিয়েছে যে বউ নিয়ে বাড়ি যাবে। ভদ্রমহিলা আর কোনো কথা জিজ্ঞাসা করেনি। ছেলের সুখেই তার সুখ। মুহূর্তেই কাজী সাহেবকে নিয়ে আসা হয়। কাবিন কত দিব? এ কথায় সবাই সাদির দিকে তাকায়। যেহেতু তার পরিবারের কেউই এখানে নেই, তাকেই জানাতে হবে। সাদির সরল সহজ উত্তর,